জাঙ্কুক স্যারের শরীরটা খুব খারাপ, আবার জ্বর এসছে, পানি পট্টি দিয়েছি, ওষুধও খাইয়েছি, কোনো কাজ হচ্ছে না, খালি ব্যথা ব্যথা বলে কান্না করছে। বাইরে তো বৃষ্টি হচ্ছে যে একটা ডাক্তার। একদম না, কোনো ডাক্তার ডাকার দরকার নেই। আমি আসছি, গাড়িতে আছি, বৃষ্টিতে আটকা পড়ে গেছি। তোমরা জাঙ্কুকের রুম থেকে বের হয়ে যাও আর যে যার কাজ করো গিয়ে। কিন্তু নামজুন স্যার জাঙ্কুক স্যারকে এভাবে জ্বরের মধ্যে রেখে, আমি তো বলছি জাঙ্কুককে ওই রুমে রেখে তোমরা বের হয়ে যাও। ওকে স্যার। ছেলেটার আবার জ্বর এসছে। ও গড, এবার ওকে সত্যিটার মুখোমুখি হতেই হবে। লন্ডনে থাকা এক মধ্যবিত্ত পরিবারের সন্তান হলো আরিম। আরিম তার বাবা মার একমাত্র সন্তান। আরিমের বাবা মারা যাওয়ার পর পুরো দায়িত্ব এসে পড়ে আরিমের কাঁধে। আরিম ভালো পড়াশোনা হওয়া সত্ত্বেও একটা কোনো চাকরি জোড়াতে পারে না, তাই একটা ছোটোখাটো রেস্টুরেন্টে কাজ করতো, কিন্তু সেরকম বেতন পেত না। হঠাৎ আরিমের মা অসুস্থ হয়ে পড়ায় আরিম একটা ক্রাইসিসের মধ্যে চলে আসে। মাকে ঠিকমতো হসপিটালে ভর্তিও করাতে পারে না। মালিকের কাছে টাকা চাইলে মালিক দেবে না বলে দেয়, তাই আরিম রেগে মেগে ওই চাকরিটাও ছেড়ে দেয়। সেদিন রাতে আরিম আর বাড়ি ফেরে না। একটা ফাঁকা জায়গায় বসে আকাশের দিকে তাকিয়ে তারার মেলা দেখছিল আর বলছিল, আমি এখন কোথায় যাব? রাগে তো চাকরিটাও ছেড়ে দিলাম, মাকে ডাক্তার দেখাবো কি করে? এ কেমন কষ্টের মধ্যে ফেলে দিলে বাবা তুমি আমাকে। হঠাৎ কেউ আরিমের কাঁধে হাত দিল। আরিম ভয় পেয়ে পেছনে তাকালো। কে আপনি? আমি অ্যাঞ্জেল। মানে 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 আমি 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 জিন, অ্যাঞ্জেল জিন। ও আচ্ছা, কিন্তু এত রাতে আপনি এখানে? আসলে আমি 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 রাতে বেরোনো পছন্দ করি। দিনে অনেক মানুষ আমার ভাল লাগে না, তাই রাতে একটু শান্তিতে বের হই। এই জায়গাটা আমার খুব পছন্দের, এখানেই আসি। কিন্তু আপনি এখানে কেন? আগে তো কখনো দেখিনি। আরিম কোনো কথাই বলল না, চুপ করে আবারও মাথা নিচু করে বসে রয়ে গেল। আপনাকে দেখে মনে হচ্ছে যে আপনি খুব চিন্তিত। আপনি আমাকে বলতেই পারেন, মন হালকা হবে। মন হালকা করে আমার হবেটা কি? আমার সমস্যার তার কোনো সমাধান হবে না? হয়তো হতেও পারে, বলেই তো দেখুন। আমার টাকার খুবই দরকার। আমার মা খুবই অসুস্থ। আমার ঠিক মতো কোনো জব হয়নি বলে আমি আমার মাকে ঠিক মতো কোনো হসপিটালে ভর্তি করতে পারিনি। ও আচ্ছা, এই সমস্যা। সঙ্গে সঙ্গে জিন মাটিতে হাত বোলালো আর সঙ্গে সঙ্গে ওর হাতে কিছুটা টাকা চলে এলো। ও সেটা নামজুনকে দিল। এত টাকা? না না, আমি নিতে পারবো না। এটা রাখুন, মায়ের চিকিৎসা করবে। এই টাকা আপনার খুব দরকার। দরকার তো ঠিকই, কিন্তু এত। বুঝেছি। ঠিক আছে, আপনি এই টাকাগুলো না আমি ধার হিসেবে রাখুন, পরে আমাকে এসে শোধ করে দেবেন। আপনি এই জায়গাতে এলেই আমাকে পেয়ে যাবেন। আর তারপর আস্তে আস্তে বাড়ি চলে গেল এবং বাড়িতে এসে দেখলো ওর মা ঘুমিয়ে আছে। ওর মাকে ডাকলো, কিন্তু কোনো সাড়া পেল না। ওর মায়ের হাত ধরলো, দেখলো হাত পুরো বরফের মতো ঠান্ডা। আরিম কাঁপা কাঁপা হাতে ওর মায়ের নাকের সামনে হাত দিল, দেখলো নিঃশ্বাস পড়ছে না। আরিম বুঝে গেল যে ওর মা আর এই পৃথিবীতে নেই। ও কান্নায় ভেঙে পড়লো। 2 দিন কেটে গেল। 2 দিন আরিম কিচ্ছু খেলো না, ঘুমালোও না পর্যন্ত। আরিম আবার সেই জায়গায় গিয়ে বসলো। হঠাৎ পেছন থেকে কেউ ফ্রেন্ড বলে ডেকে উঠলো। আরিম পেছনে ঘুরে দেখলো জিন এসছে। কি হয়েছে তোমার? তোমার মুখটা এরকম শুকনো দেখাচ্ছে কেন? এই নাও তোমার টাকাটা। মানে কি হয়েছে একটু খুলে বলবে? এই টাকা নিয়ে বাসায় গিয়ে দেখলাম আমার মা আমাকে ছেড়ে চলে গেছে। আমি আমার মাকে মেরে ফেলেছি, বিনা চিকিৎসায় আমি আমার মাকে মেরে ফেলেছি। তারপর আরিম ভেঙে পড়লো কান্নায়। আরিম কান্না করছে দেখে জিনের খুব খারাপ লাগলো। জিন কিছু বুঝে ওঠার আগেই আরিমকে জড়িয়ে ধরে কান্না করতে শুরু করলো। এরকম ভাবেই চলতে থাকলো ওদের বন্ধুত্ব। আস্তে আস্তে সেই বন্ধুত্বই ভালোবাসাতে পরিণত হলো। কিন্তু হঠাৎ একদিন জিনকে আর খুঁজে পাওয়া গেল না। আরিম প্রতি রাতের মতো সেই রাতেতেও ওখানে এসেই বসছিল। হঠাৎ কেউ আরিমের নাম ধরে ডাকলো। আরিম, আমি প্রেগনেন্ট। আমরা কালই বিয়ে করব। আমি খুব খুশি হয়েছি, খুব। সেটা সম্ভব না আরিম, আমি একজন অ্যাঞ্জেল। আমি অ্যাঞ্জেল হয়ে একজন মানুষকে বিয়ে করতে পারি না। কি? তুমি নিশ্চয়ই আমার সাথে মজা করছো, তাই না? ঠিক আছে, তুমি যেই হও না কেন, আমি তাও তোমাকে বিয়ে করতে চাই। সেটা সম্ভব নয় আরিম, সেটা সম্ভব না। এটা আমার দেশই না, আমি একজন পরী, আমাকে ফিরে যেতে হবে। না না, এটা সম্ভব না, এটা হতে পারে না। তারপর জিন চোখ বন্ধ করলো আর নিজে সাদা রানা বের করলো। জিনের সাদা রানার আলোতে আরিম চোখই খুলতে পারছিল না। তারপর জিন আস্তে আস্তে আরিমের চোখে হাত রাখলো আর আরিমকে চোখ খুলতে বলল। এটা হতে পারে না, এটা হতে পারে না।
হয় তুমিই বলো, এখন এই বাচ্চাটাকে নিয়ে তুমি কি করতে চাও? আমাকে এই বাচ্চাটাকে মেরে ফেলতে হবে। আমি এই বাচ্চা নিতে পারবো না, আমি। না না, এটা তুমি করো না। ও আমাদের ভালোবাসার চিহ্ন জিন, এটা তুমি করো না, তুমি ওকে মেরে ফেলো না। আচ্ছা ঠিক আছে, তুমি যদি চলেও যাও, তুমি ওকে আমাদের কাছে রেখে দিয়ে যাও। আমি ওকে আঁকড়েই না হয়ে তোমার স্মৃতি নিয়ে বেঁচে থাকবো। জিন আরেমের কথায় রাজি হয়ে গেল। সেদিনের পর থেকে 1 বছর কেটে গেল। ওদের একটা ছেলে সন্তান হলো। আমাদের ছেলে হয়েছে আরেম। আজ আমার খুব খুশির দিন জিন। আমি 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 আজকে কত খুশি আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। আর তাছাড়াও আমি আজকে একটা নতুন কন্ট্রাক্ট পেয়েছি, আমাদের নতুন কোম্পানি হবে। আর তাছাড়া তুমি আমাদের ছেলের নাম কি রাখবে শুনি? আমাদের ছেলের নাম হবে জাংকুক, জিয়ন জাংকুক। আর আমাদের কোম্পানির নাম হবে জিকে গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ। তারপর থেকে 6 মাস কেটে গেল। হঠাৎ একদিন জিন ধ্যানে বসে শুনতে পেল ওর বাবা খুব অসুস্থ, তাই ওকে যেতে হবে। তাই জিন তাড়াতাড়ি করে আরেমের জন্য একটা চিঠি লিখলো। ও লিখলো, আরেম, আমার বাবা খুব অসুস্থ, তুমি জাংকুকের খেয়াল রেখো। আমি আবার আসবো, জানি না কবে, কিন্তু আসবো, ভালো থেকো। আরেম অফিস থেকে বাসায় এসে দেখলো দরজা খোলা। তাড়াতাড়ি করে রুমে গিয়ে দেখলো জাংকুকের মাথার কাছে একটা চিঠি রাখা। আরেম চিঠিটা পড়ে কান্নায় ভেঙে পড়লো। তারপর আলতো করে জাংকুকের মাথায় চুমু খেয়ে ও নিজের রুমে চলে গেল। সেদিনের পর থেকে আবার যখন জাংকুকের 5 বছর বয়স হলো, তখন জাংকুকের আবারও জ্বর এলো। আরেম অনেক ভয় পেয়ে গিয়ে ডাক্তারকে ডাকলো। এটা কি মিস্টার আরেম, এগুলো কি বের হচ্ছে ওর পিঠ থেকে? বলতেই হঠাৎ সব স্তব্ধ হয়ে গেল। আরেম দেখলো ডাক্তারের কপাল কুঁচকে গেছে, আর জাংকুকও কান্না মুখ করেই আছে, কিন্তু চোখ থেকে পানি পড়ছে না। আরেম একটু অবাকই হয়ে গেল। হঠাৎ জানলার দিকে তাকাতেই দেখলো একটা আলোর ছটা আসছে। এমন সময় আরেমকে কেউ আরেম বলে ডেকে উঠলো। আরেম আস্তে আস্তে চোখ খুলে তাকিয়ে দেখলো যে জিন এসেছে। তুমি এসেছো জিন? আমার আসতেই হলো, আমি খুব কম সময় নিয়ে এসেছি। আগে তুমি আমাকে বলো, তুমি ডাক্তার কেন ডেকেছো? জাংকুকের আবার খুব জ্বর এসেছে, জ্বর কমছেই না, আর পিঠে হাত দিয়ে বারবার ব্যথা ব্যথা বলে চিৎকার করছে। আচ্ছা ভালো কথা, জাংকুকের পিঠের ওই দাগগুলো কিসের বলো তো? পিঠের দাগের জায়গা থেকে অনেকবার দেখেছি আলো বের হতে। আমি কিছুই বুঝতে পারছি না জিন। আসলে আরেম, জাংকুক অর্ধেক মানুষ আর অর্ধেক অ্যাঞ্জেল হয়ে জন্ম নিয়েছে। কি? তার মানে আমাদের ছেলেও তোমার মতো? এটাই সত্যি, জাংকুক আমার শক্তি পেয়েছে। আর ওই ব্যথা, ওটা ওর ডানা বের হবে বলেই ব্যথা করছে। এই 5 বছর বয়সে আমি ওর ডানা বের হওয়া আটকে দিতে পারবো, কিন্তু 10 বছর বয়স হয়ে গেলে সেটা আর সম্ভব হবে না। তখন আমি চেয়েও ওর ডানা বের হওয়া আটকাতে পারবো না। তখন আমি তোমাকে যেভাবে বলে দেবো, তুমি ওকে সেভাবে উঠতে শেখাবে। আর হ্যাঁ, এই কথা কাউকে জানতে দিও না, কারণ নইলে আমাদের ছেলের ক্ষতি হতে পারে। তুমি যেটা ভালো বুঝবে সেটা করো, আমি কাউকে কিচ্ছু বলবো না। আমিও চাই না আমাদের ছেলের ক্ষতি হোক। এখন আমি জাংকুককে সুস্থ করে দেব, আর ওই ডাক্তারকে সব ভুলিয়ে বাড়ি পাঠিয়ে দেব। মনে হবে এখানে কখনো কিচ্ছু হয়নি। তুমি যা ভালো বুঝো করো। কিছুক্ষণ পর আরেম দেখলো যে ডাক্তার আস্তে আস্তে চলে যাচ্ছে। এখন জাংকুক পুরোপুরি সুস্থ। এখন আমাকে যেতে হবে, আমি আবার আসবো। আমি আবার ওর 10 বছর বয়সে ঠিক আসবো, 11 বছর পর, অর্থাৎ বর্তমানে। বৃষ্টি একটু থামলে আরেম তাড়াতাড়ি করে গাড়ি চালিয়ে বাসায় ফিরতেই কাজের লোক দরজা খুলে দেয়। স্যার, আপনি এসেছেন? জাংকুক কোথায়? জাংকুক স্যার তো ওপরে আছে। ঠিক আছে, তোমরা এখানে থাকো, আমি দেখছি। জাংকুক বাবা আমার, কান্না করো না। আমি তোমাকে দেখতে পাচ্ছি না বাবা। লক্ষ্মী ছেলে আমার, কম্বল দিয়ে নিজের শরীরটাকে ঢেকে নাও, নইলে যে আমি তোমার কাছে আসতে পারবো না। বাবা, আমার পিঠে খুব ব্যথা করছে বাবা, মনে হচ্ছে আমি এক্ষুনি মরে যাব। আমাকে বাঁচাও বাবা। তোমার কিচ্ছু হবে না, তুমি আমার কথা শোনো। তুমি তাড়াতাড়ি কম্বলটা দিয়ে নিজের শরীরটাকে ঢেকে নাও। তারপর অনেক কষ্টে জাংকুক নিজের শরীরটাকে কম্বল দিয়ে ঢেকে নিল। তারপরে আরেম চোখ খুলতেই দেখলো জাংকুকের চোখ মুখ একদম ফুলে গেছে। বাবা, এগুলো আমার সাথে কি হচ্ছে? আমি হঠাৎ সব স্তব্ধ হয়ে গেল। আরেমের আর বুঝতে বাকি রইল না যে জিন আসছে। তাই আরেম জানালার দিকে তাকিয়ে দেখলো জিন ঘরের ভেতর প্রবেশ করছে। ছেলেটা খুব কষ্ট পাচ্ছে জিন, আর এত আলো বেরাচ্ছে, আমি তো ওর দিকে তাকাতেই পাচ্ছি না। চিন্তা করো না, আমি এক্ষুনি তোমাকে ওই পাওয়ারটা দেবো যাতে তুমি ওর দিকে অন্ততপক্ষে তাকাতে পারো। আর চিন্তা করো না, আমি ওর ডানাটা তাড়াতাড়ি বের করে দিচ্ছি যাতে ওর কষ্টটা কম হয়। তারপর জিন আরেমের
চোখের মধ্যে হাত রাখলো আর সঙ্গে সঙ্গে চোখ থেকে হাত সরাতেই বলল, এবার তাকাও, ঠিক মতো দেখতে পাচ্ছ আমায়? আরিম চোখ খুলে দেখলো জিন তার ডানা মেলে দাঁড়িয়ে আছে, আর আরিম সবকিছু পুরো স্পষ্ট দেখতে পাচ্ছে। তাই সে মাথা নাড়িয়ে জিনকে সম্মতি জানালো। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এবার জাঙ্কুকের ডানাগুলো বের করে দিই। তারপর জিন গিয়ে জাঙ্কুকের সামনে দাঁড়ালো, আর যখনই জিন জাঙ্কুকের গা থেকে কম্বলটা সরালো তখনই ও পুরো অবাক হয়ে গেল। সেটা দেখে নামজুন জিনকে বলল, কি হলো জিন, তুমি এভাবে তাকিয়ে আছো কেন? আসলে আরিম, জাঙ্কুকের এইটুকু ডানা বেরানোতেই ওর ডানা থেকে এত আলো বেরোচ্ছে, আমার তো মনে হচ্ছে যে ও আমার থেকেও বেশি পাওয়ার পাবে, কিন্তু এটা তো ভালো লক্ষণ না। মানে তুমি কি বলতে চাইছো? জাঙ্কুকের মধ্যে এত পাওয়ার আছে, কিন্তু ও যদি সেটার মিসইউজ করে তাহলে তো ও ডেভিলে পরিণত হবে। এই তুমি কি বলছো জিন? আমি তো এবার জাঙ্কুককে নিয়ে টেনশনে পড়ে গেলাম। এত ভেবো না আরিম, যদি জাঙ্কুক নিজের পাওয়ার কন্ট্রোলে আনতে পারে তাহলে কোনো সমস্যাই হবে না। তুমি খেয়াল রেখো যেন জাঙ্কুক কোনোদিনও বেশি না রেগে যায়, আর যদি বেশি রেগে যায় তাহলে কিন্তু বিপদ হতে পারে। কিন্তু যদি ও রাগকে কন্ট্রোল করতে পারে তাহলে খারাপ কিছু হবে না আশা করছি। আচ্ছা ঠিক আছে, আমি জাঙ্কুকের খেয়াল রাখবো। তারপর জিন জাঙ্কুককে উপর করে শুয়ে দিল, আর আস্তে আস্তে ও ডানাটা বের করে দিল। জাঙ্কুকের ডানার আলোতে গোটা ঘর চকচক করছে। কাজ হয়ে গেছে আরিম, এখন জাঙ্কুক ঘুমাবে। তোমরা সবাই ভালো থেকো, আর জাঙ্কুককে আমি যেভাবে বললাম সেভাবে উঠতে শিখিও। আমি জানি তুমি পারবে, আর ওকে ভালো মন্দ বুঝতে শিখিও। আমি এখন আসি, জানি না আমি আবার কবে আসবো, তবে তোমাকে আর জাঙ্কুককে খুব মনে পড়বে। জাঙ্কুককে সামনে রেখো, গুণাক্ষরেও জানতে দিও না যে জাঙ্কুক একজন অ্যাঞ্জেল। আমি এখন আসি। তারপর জিন কাঁদতে কাঁদতে ওই জানলা দিয়ে ঘুরে চলে গেল। আরিমও আর ওখানে দাঁড়িয়ে থাকতে পারলো না, আরিমও তাড়াতাড়ি নিচে নেমে চলে এলো। স্যার, জাঙ্কুক স্যার এখন কেমন আছে? ভালো আছে, জ্বর কমে গেছে। আমি তোমাদের সাথে একটু কথা বলতে চাই। আসলে এতদিন ধরে তোমরা আমার ছেলে জাঙ্কুকে দেখাশোনা করছো, তার জন্য অসংখ্য ধন্যবাদ। কিন্তু এখন তোমাদেরকে চলে যেতে হবে। আমার ছেলের দেখাশোনা আমি এখন করব। তোমাদের যা পাওনা আমি তোমাদেরকে তা দিয়ে দিচ্ছি। কিন্তু স্যার, আপনি অফিস সামলিয়ে তারপর জাঙ্কুক স্যারকে কিভাবে দেখবেন? সেটা তোমাদেরকে বুঝতে হবে না। তোমাদেরকে আমি চেক দিয়ে দিচ্ছি, তোমরা নিজেদের মতো ভাগ করে নিও। এখন তোমরা চলে যাও। তারপর থেকে 2 দিন কেটে গেল। সেই দিনকেই জাঙ্কুকের ঘুম ভাঙলো, আর জাঙ্কুক উঠেই পিঠে হাত দিয়ে জোরে জোরে কান্না করতে শুরু করলো। এভাবে কান্না করতে হয় না বাবা, তোমার পিঠে এটা ডানা, এটা তোমার ডানা। আমার ডানা? এটা তোমার ডানা। তোমার মায়েরও এমনই ডানা ছিল, তুমি তোমার মায়ের মতো হয়েছো। সত্যি? তাহলে আমার মা কোথায় বাবা? তোমার মা তার বাবার কাছে আছে, যেমন তুমি আমার কাছে আছো। তাহলে কি আমার আর কখনো আমার মায়ের সাথে দেখা হবে না? আর বাবা, আমার ডানাগুলো কি সবসময় এরকমই থাকবে? মন খারাপ করে না বাবা, দেখো তোমার মা ঠিক আসবে, একদিন না একদিন তোমার মা ঠিক আসবে। আর রইল তোমার ডানার ব্যাপার, ইটস ম্যাজিক। তুমি মনে মনে শুধু বলো যে তোমার ডানাগুলো এখন চায় না, তোমার ডানাগুলো নিজের থেকে চলে যাবে। আবার তুমি মনে মনে বলবে যখন, তখন ওরা চলে আসবে। তুমি সত্যি বলছো বাবা? তাহলে আমি একবার ট্রাই করে দেখি। তারপর জাঙ্কুক ট্রাই করে দেখলো, আর সাথে সাথে ও ডানাগুলোও গায়েব হয়ে গেল। কিন্তু বাবা, তোমাকে আমার একটা কথা শুনতে হবে, তুমি তোমার কোনো বন্ধুর সাথে মিশতে পারবে না। কিন্তু বাবা, আমি আমার বন্ধুদের সাথে কেন মিশতে পারবো না? ওরা তো খুব ভালো। জাঙ্কুক, এত কথা বলো না, মানা করছি যখন নিশ্চয়ই কোনো কারণ আছে। তোমার ক্ষতি হবে বলেই তো আমি মানা করছি, তুমি আমার কথাটা শুনবে। ওকে বাবা, তুমি যেমন বলবে তেমনই হবে। আমার লক্ষ্মী ছেলে, তোমার নিশ্চয়ই ক্ষুধা পেয়েছে, চলো আমি তোমাকে খাবার দিয়ে দিই। না বাবা, আমি এখন নিচে যাবো না, তুমি আন্টিকে বলো যেন আমার জন্য খাবারটা ঘরে নিয়ে আসে। জাঙ্কুক, আমি ওদেরকে সবাইকে বাড়ি পাঠিয়ে দিয়েছি, ওরা আর কেউ নেই, আমি আছি তো তোমার জন্য। তুমি এটা কি করেছো বাবা? হ্যাঁ বাবা, আমি চাই না কেউ তোমার ম্যাজিক সম্পর্কে জেনে যাক। মানুষরা খুব খারাপ হয় বাবা, মানুষরা খুব খারাপ হয়। ওরা যদি তোমার ডানার ব্যাপারে জেনে যায়, ওরা তোমার ডানা কেটে দেবে। তাহলে এখন আমার সাথে কে খেলবে বাবা? এখন তো তুমিও থাকো না, তুমিও তো অফিসে চলে যাও, তাহলে আমি কার সাথে খেলা করব? আজকে আমি অফিস যাব না, আজকে আমি তোমাকে উড়তে শেখাবো। তারপর নামজুন যেভাবে ওকে জিন বলেছে সেভাবে ওকে উড়তে শেখালো। আর
আস্তে আস্তে বছর কেটে গেল। এখন নামচুল বিজনেসের কাজে ব্যস্ত হয়ে পড়েছে। হঠাৎ একদিন, কি হয়েছে বাবা, তুমি এখন ছাদে? আসলে তোমাকে কিছু কথা বলার ছিল। বলো না বাবা, কি বলবে? কিভাবে যে বলি ছেলেটাকে, এক্ষুনি যদি ওর মন খারাপ হয়ে যায়। তুমি বলো না বাবা, আমার মন খারাপ হবে না। তুমি বুঝলে কি করে আমি কি ভাবছি? আমি সব শুনতে পাই বাবা, আমি মনের সব কথা শুনতে পাই। আসলে আসলে জাঙ্কুক, আমাকে না লম্বা সময়ের জন্য বিজনেসের কাজে আমেরিকা যেতে হবে। ও ঠিক আছে, যাও। এমনিতেও তো আমি একাই থাকি, আমার একা থাকা অভ্যাস হয়ে গেছে। তুমি যেতে পারো বাবা। তারপর জাঙ্কুক গিটার হাতে নিয়ে নিচে চলে গেল। আর যখন আরেম জাঙ্কুককে খেতে ডাকলো, তখন জাঙ্কুক খেতে আসলো না। তাই বাধ্য হয়ে আরেম খাবার নিয়ে জাঙ্কুকের রুমে গেল। এই দেখো বাবা, আমি আজকে তোমার জন্য খাবার নিয়ে এসেছি। আজকে বাবা ছেলে একসাথে খাবো। আমি আজকে তোমার কাছে শোবো। আমি তোমার মাথায় হাত বুলিয়ে দেবো আর তুমি ঘুমিয়ে যাবে। তারপর জাঙ্কুক তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে শুয়ে পড়লো। আচ্ছা বাবা শোনো, আমি কিন্তু 3 মাস পরেই আমেরিকা চলে যাব। আর তুমি কিন্তু একদম দুষ্টুমি করবে না। আর 2-3 বছর পরেই তুমি কলেজে ভর্তি হয়ে যাবে। আমি আসবো, আমি তাড়াতাড়ি চলে আসার চেষ্টা করব। বাবা না গেলেই হয় না? না বাবা, আমাকে যে যেতেই হবে। তুমি কিন্তু খুব ভালোভাবে পড়াশোনা করবে, খুব মন দিয়ে পড়াশোনা করবে। তুমি আমার পড়াশোনা নিয়ে ভেবো না বাবা, আমি মন দিয়ে পড়াশোনা করব। দেখতে দেখতে 3 মাস কেটে গেল, আর আরেমও জাঙ্কুককে রেখে চলে গেল। জাঙ্কুক পুরোপুরিভাবে একা হয়ে গেল, কিন্তু দেখতে দেখতে জাঙ্কুকও ওই একাকিত্বকে মেনে নিল। এভাবেই আরও 3 বছর কেটে গেল। জাঙ্কুক এখন হাই স্কুল শেষ করে কলেজ অ্যাডমিশন নিয়েছে। 22 বছরের সুদর্শন কিউট ছেলে হলো জাঙ্কুক। পুরো কলেজে জাঙ্কুকের নাম বলতেই সবাই অজ্ঞান। মেয়েরা তো বারে বারে ক্রাশ খায় জাঙ্কুকের ওপরে। ধুর, আজকে সকাল থেকে বাবাকে ফোন করে যাচ্ছি, রাত হয়ে গেল, এখনো বাবা একবার আমাকে ফোন করলো না। এই তো এবারটা রিং হচ্ছে, এবারটা নিশ্চয়ই ধরবে। উফ, জাঙ্কুক এতবার ধরে কেন ফোন করছো বলো তো? জানোই তো আমি ব্যস্ত থাকি, আর ব্যস্ত আছি বলেই তো আমি তোমার ফোনটা ধরছি না। কেন বারবার আমাকে কল করছো? তারপরে ফোনটা কেটে গেল। জাঙ্কুকও তড়িঘড়ি করে কানে হেডফোন লাগিয়ে চলে গেল। ও মেন রাস্তা দিয়ে হাঁটছে। হঠাৎ জোরে জোরে কেউ পেছন দিক থেকে জাঙ্কুককে ডাকছে। সরে যান, হ্যালো স্যার, সরে যান, আরে সরুন। হঠাৎ কেউ জাঙ্কুককে ঠেলে দিল। জাঙ্কুক চোখ তুলে দেখলো যে একটা মেয়ে বাইকওয়ালার সাথে ঝগড়া করছে। আপনি কি চোখে দেখতে পান না? আকাশের দিকে তাকিয়ে গাড়ি চালাচ্ছেন নাকি, বেয়াদব লোক কোথাকার। তারপর মেয়েটা জাঙ্কুকের কাছে এলো। আপনার কোথাও লাগেনি তো? কই দেখি। আরে কি করছেন বলুন তো, বারবার হাতটাকে সরিয়ে নিচ্ছেন। আর সেই কখন থেকে আমি আপনাকে ডেকে চলেছি, আপনি সাড়াই দিচ্ছেন না। কই দেখি। হ্যাঁ ঠিক ধরেছি, আপনি হেডফোন লাগিয়েছিলেন, তাই আমার কথা শুনতে পাননি। এবার থেকে আর দয়া করে হেডফোন লাগিয়ে বাইরে বেরাবেন না। তারপর মেয়েটা জাঙ্কুকের ক্ষতস্থানে ওর রুমাল দিয়ে ব্যান্ডেজ করে দিল। কিন্তু জাঙ্কুক কোনো কথাই বলছিল না মেয়েটার সাথে। কি ব্যাপার বলুন তো, আপনি কি কথা বলতে পারেন না? জাঙ্কুক কোনো কথা না বলে মেয়েটার চোখের দিকে এক পলক তাকিয়ে তাড়াতাড়ি করে তড়িঘড়ি করে বাড়ি চলে এলো। কি আজব ছেলে রে বাবা, আমি ওকে অ্যাক্সিডেন্টের হাত থেকে বাঁচালাম আর একটা থ্যাংক ইউ পর্যন্ত বললো না। কেমন ছেলে। জাঙ্কুকও বাড়ি চলে এলো। জাঙ্কুকও বারবার ওই মেয়েটার কথাই ভাবতে থাকলো। তারপর জাঙ্কুক নিজের মনে মনেই বলল, ধুর, আমি ওই মেয়েটার কথা এত ভাবছি কেন, সব এই রুমালের দোষ। তারপরেই জাঙ্কুক চোখ বন্ধ করলো, আর সাথে সাথে সব ক্ষত মিলিয়ে গেল। ওই মেয়েটা যা জানে না আমি কে, এসেছে আমাকে ব্যান্ডেজ করে দিতে। শুয়ে পড়ি বাবা, কাল আবার কলেজ আছে।